ওয়েলকাম টু A to Z বায়োলজিক্যাল সায়েন্স। আজ আমাদের স্কুলে যে পরীক্ষাটি হয়ে গেল, সেই পরীক্ষার যে কোশ্চেন আমি প্রত্যেকটা পয়েন্টকে ডিসকাস করব এবং অ্যান্সারকে ব্যাখ্যা করব। তাহলে তোমরা বুঝে নিতে পারবে যে কে কত পেয়েছো, বা অন্যান্য স্কুলে যারা পরীক্ষা দিয়েছো তারা আইডিয়া করতে পারবে যে কেমন কোশ্চেন পড়েছে। প্রথম কোশ্চেন দেখো, নগ্ন প্রাচীরবিহীন বহু নিউক্লিয়াস যুক্ত স্যাপ্রোফাইটিক জীবগুলিকে কোন রাজ্যে রাখা হয়েছে? দেখো, তো নগ্ন প্রাচীরবিহীন মানে হচ্ছে যে সমস্ত কোষের ক্ষেত্রে বা যে সমস্ত কোষের ক্ষেত্রে কোনো সেল ওয়াল থাকে না। যেমন মনেরার মধ্যে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ারা থাকে, তাহলে ব্যাকটেরিয়াদের কিন্তু সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে। প্রোটিস্টা এদের ক্ষেত্রেও সেল ওয়াল থাকে। ইউগ্লিনয়েড এদের কিন্তু সেল ওয়াল থাকে না। স্লাইম মোল্ড এটা একটা ইউক্যারিওটিক অর্গানিজম, ক্লাস্টার হয়ে থাকে, এদেরও সেল ওয়াল থাকে না। বহু নিউক্লিয়াস যুক্ত, দেখো তাহলে বহু নিউক্লিয়াস যুক্ত কি না, মনেরা মানে ব্যাকটেরিয়া, এরা কিন্তু বহু নিউক্লিয়াস যুক্ত নয়। প্রোটিস্টা এদেরও কিন্তু বহু নিউক্লিয়াস যুক্ত নয়। ইউগ্লিনয়েড এদেরও কিন্তু বহু নিউক্লিয়াস নেই, অর্থাৎ মাল্টি নিউক্লিয়াস নেই, একটাই কোষের মধ্যে অনেকগুলি নিউক্লিয়াস এদের নেই। স্লাইম মোল্ডের কিন্তু সাইটোপ্লাজমটা ন্যাকেড, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস গুলো ভেসে ভেসে বেড়ায়, তাহলে এই ক্ষেত্রে ন্যাকেড ডিএনএ দেখা যায়। তাহলে বহু নিউক্লিয়াস যুক্ত মানে একটি স্লাইম মোল্ডের মধ্যে অনেকগুলি নিউক্লিয়াস থাকে। দ্বিতীয়ত স্যাপ্রোফাইটিক, দেখো মনেরা, প্রোটিস্টা, ইউগ্লিনা সবাই কিন্তু স্যাপ্রোফাইটিক মানে যারা ডেড পার্টিকেলকে খেয়ে বেঁচে থাকে। তো অ্যান্সার তাহলে কি হবে? অ্যান্সার প্রথমে হবে অপশন ডি, কারণ দেখো স্লাইম মোল্ডের ক্ষেত্রে সেল ওয়াল নেই, স্লাইম মোল্ডের ক্ষেত্রে বহু নিউক্লিয়াস দেখা যায়, স্লাইম মোল্ডের ক্ষেত্রে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন বা পুষ্টিও দেখা যায়। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেন, কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম এই ধারণাটি প্রস্তাব করেছিলেন কি? অ্যাকচুয়ালি ধারণাটা কি? এই ধারণাটা বিজ্ঞানী MW বেইজারিং 1988 উনি সেরামিক ফিল্টার পেপারে ব্যাকটেরিয়াকে ছাঁকনির মতো করেছিলেন, মানে আর কি পিউরিফাই করছিলেন। সেখানে উনি দেখলেন যে জলের মতো, জল যেমন ছাঁকনি হয়ে বাইরে বেরিয়ে আসে, ঠিক এই যে তোমার ভাইরাস সেটাও কিন্তু জলের মধ্য দিয়ে পিউরিফাই হয়ে নিচে চলে এসছে। তাহলে উনি এই যে ভাইরাসটাকে তরল বা লিকুইডের সাথে কম্পেয়ার করলেন, সেই জন্য নাম দিলেন কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডিয়াম। তাহলে এই ধারণাটার প্রবক্তা হচ্ছে বেইজারিং। কিন্তু এখানে আমাদের আরো জানতে হবে, এই যে ইভানস্কি হচ্ছে ভাইরাস প্রথম ডিসকভার করেন, টোবাকো মোজাইক ভাইরাস ডিসকভার করেন। স্ট্যানলি কি করেন? স্ট্যানলি হচ্ছে প্রথম টোবাকো মোজাইক ভাইরাসকে ক্রিস্টালাইন বা পিউরিফাই করেছিলেন। আর রবার্ট হুক তো তোমরা সবাই জানো। তাহলে অ্যান্সার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিন নম্বর কোশ্চেন কি বলছে? ছত্রাকের যৌন চক্রের সাথে সম্পর্কিত ঘটনাগুলি সঠিক পর্যায়ক্রম আলোচনা করো। দেখো, ছত্রাকের যে যৌন জনন, সেক্ষেত্রে কি হয়? ধরে নাও ছত্রাকের দুটি হ্যাপ্লয়েড সেল তারা একসঙ্গে মিশলো, তাহলে এই হ্যাপ্লয়েড সেল মানে কি? এন সংখ্যক কোষ। তো এন সংখ্যক কোষ, এই যে দুটো এন সংখ্যক কোষ একটা কোষে পরিণত হলো, তাহলে তাদের মধ্যে যে নিউক্লিয়াস সেটা ভিতরে থাকবে। তাহলে দেখো একটাই কোষ কিন্তু নিউক্লিয়াস দুটো, এই ঘটনাকে বলা হয় প্লাজমোগ্যামি, অর্থাৎ দুটো হ্যাপ্লয়েড সেল একসঙ্গে মিশে গিয়ে একটা সেল এবং তার মধ্যে দুটো ডিএনএ কন্টেন্ট, এটাকে বলা হয় প্লাজমোগ্যামি। এরপরে দেখো একটা সেল তো হলো, কিন্তু এদের এবার ডিএনএটা ম্যাচিং হবে, মানে এর ডিএনএ ওর ডিএনএ একসঙ্গে ম্যাচিং হবে, মানে একসাথে অ্যাডজাস্ট হবে। তাহলে দুটো ডিএনএ যখন একসঙ্গে মিশে গেল, সেই ঘটনাকে বলা হয় ক্যারিওগ্যামি। আর মিশে যাওয়ার পর আবার তারা অটোমেটিক্যালি পরবর্তীকালে আবার এখান থেকে দুটো আলাদা আলাদা সেপারেট হয়ে যাবে, কিন্তু সেই ডিএনএটার মধ্যে দুটো হ্যাপ্লয়েড সেলের মিক্সচার অফ ডিএনএ আছে। তাহলে এই ঘটনাকে বলা হয় মিওসিস। তাহলে দেখো প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি আর মিওসিস। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো পতঙ্গের রক্ত বর্ণহীন। ঠিক, পতঙ্গের রক্ত, দেখো পতঙ্গ রক্ত বর্ণহীন কারণ পতঙ্গের রক্তে কোনো রঞ্জক থাকে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, কারো ক্ষেত্রে হিমোলিম্ব থাকে। এবার বিবৃতি 2 কি বলছে? O2 পরিবহনে পতঙ্গের রক্তের কোনো ভূমিকা নেই। দেখো কোনো ভূমিকা নেই, এটা ভুল। অ্যাকচুয়ালি ভূমিকা কম। অ্যাকচুয়ালি পতঙ্গদের ক্ষেত্রে অক্সিজেন ট্রান্সপোর্ট হয় ট্রাকিয়ার সাহায্যে।
কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সামান্য মাত্রায় অক্সিজেন হিমোলিম্ফের সাহায্যে ট্রান্সপোর্ট হয়। কিন্তু এখানে দেখো বিবৃতি 1 এবং বিবৃতি 2 মানে এদের মধ্যে কোনো কিন্তু সম্পর্ক নেই অ্যাকচুয়ালি। তাহলে দেখো বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই ঠিক, কিন্তু বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ 4-এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। 5-এর দাগের কি বলছে, কোশ্চেন কি বলছে দেখো, সমস্ত ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী ইউসিলোমেট। ইউসিলোমেট মানে হচ্ছে সিলোমযুক্ত। তাহলে এই লাইনটা দেখো ম্যাক্সিমাম এখানে কনফিউজ হয়ে যাবে। ট্রিপ্লোব্লাস্টিক মানে কি, যাদের দেহে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম আছে। তো যাদের একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম তারা ট্রিপ্লোব্লাস্টিক, এবং তারা ম্যাক্সিমামই কি সিলোমযুক্ত। কিন্তু ফ্ল্যাটওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি, ফ্ল্যাটওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি তারা ট্রিপ্লোব্লাস্টিক, কিন্তু এদের কিন্তু সিলোম দেখা যায় না। তাহলে প্রথম বাক্যটা কি না, প্রথম বিবৃতিটা কি বলছে দেখো, সমস্ত ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী ইউসিলোমেট। এটা একদমই ভুল, কারণ সমস্ত না, সবাই, শুধুমাত্র বাদকে ফ্ল্যাটওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি, সে ট্রিপ্লোব্লাস্টিক কিন্তু ইউসিলোমেট নয়। তাদের একটি ছদ্ম সিলোম আছে না, দুটোই ভুল। কারণ ছদ্ম সিলোম কাদের থাকে, শুধুমাত্র গোল কৃমিদের থাকে। তাহলে দুটোই ভুল। তাহলে বিবৃতি 1, 5-এর দাগের বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই ভুল। নিচের দেওয়া বিবৃতিগুলি একটি পর্বের বৈশিষ্ট্য দেখা যায়, সেটি শনাক্ত করো। দেখো এখানে কয়েকটি ক্যারেক্টার দেওয়া আছে, সেই ক্যারেক্টার তোমাকে জানতে হবে যেটা কোন পর্বের বৈশিষ্ট্য। কলা অনুপস্থিত। তো আমরা জানি কলা কাদের থাকে না, কলা কিন্তু পরিফেরা, পরিফেরা পর্বে সেলুলার দেখা যায়, মানে কোষ দেখা যায়, টিস্যু ফরমেশন হয়নি। তাহলে আমি প্রথমে বুঝতে পারছি পরিফেরা। অন্তনিষেক, অন্তনিষেক বহির্নিষেক দুটোই হয়। বিকাশ পরোক্ষ, ঠিক, এদের ডেভেলপমেন্ট পরোক্ষ, ইনডাইরেক্ট। এবং অস্টিয়া ও অস্কিউলাম, এইটাও তো সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে অস্টিয়া দিয়ে জল ঢোকে এবং অস্কিউলাম দিয়ে জল বেরিয়ে যায়, সহ নালিকা তন্ত্র, ক্যানাল সিস্টেম। তাহলে 6-এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি একটি প্রাণী, দেখো 7-এর দাগের কোশ্চেন, তুমি একটি প্রাণী আবিষ্কার করেছো যার দেহটি ট্রিপ্লোব্লাস্টিক। ঠিক, ট্রিপ্লোব্লাস্টিক মানে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, তাকে সমান ভাগে ভাগ করা যাবে। সিলোমেট মানে তারা সিলোমযুক্ত। কাইটিন যুক্ত বহিক কঙ্কাল, এই দেখো এক্সোস্কেলিটন বা বহিক কঙ্কাল কাইট নির্মিত। এটা একমাত্র দেখা যায় কাদের, আর্থ্রোপোডা। তাহলে আর্থ্রোপোডা পর্বের 7-এর কি, 7-এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর কি বলছে, হেটারোস্পোরাস টেরিডোফাইটার গুলি কিছু বৈশিষ্ট্য দেখায় যা জিমনোস্পার্মের সিড হ্যাবিটের অগ্রদূত। মানে এখানে এমন কিছু ক্যারেক্টারের কথা বলতে চাইছে যেটা জিমনোস্পার্মের থেকেও এগিয়ে আছে। যেমন এদের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেটা হচ্ছে ডি, স্ত্রী লিঙ্গধরের অভ্যন্তরে ভ্রূণের বিকাশ। অর্থাৎ যখন স্ত্রী লিঙ্গধর তৈরি হয় তার মধ্যে কিন্তু এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হয়ে যায়। তাহলে 8-এর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো যে জোড়ায় একবীজপত্রী ফ্যামিলি আছে, তো আমরা বলে দিই সোলানেসি বা ব্রাসিকেসি। তো প্রথম অপশন ব্রাসিকেসি মানে সরিষা, তো সরিষা তো দ্বিবীজপত্রী, হবে না। ফ্যাবিয়াসি, অ্যাস্টেরেসি, এটাও হবে না। মানে ফ্যাবিয়াসি মানে মটর, মানে মটর বা পাইসাম যেটাকে বলো, সেটাও তো দ্বিবীজপত্রী। লিলিয়াসি আর পোয়েসি, তো এই গোত্রে কারা, লিলি ফুল, তারপর ধান, গম, এরা কিন্তু একবীজপত্রী। তাহলে 9-এর সি ইজ দ্য রাইট অ্যান্সার। 10-এর দাগের কি বলছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি জোড়াটি ভুল জোড়া। তো আমরা জানি যে বিভিন্ন যে পুংকেশর গুলি কখনো দলবদ্ধ থাকে, কখনো আলাদা আলাদা থাকে, কখন সবাই দুটো আলাদা পার্টে থাকে, এরকম অর্থাৎ পুংকেশরের যে অ্যাডাপ্টেশন বা অভিযোজন, সেটাকে 4টে ভাগে ভাগ করা হয়। তার মধ্যে মোনোডেলফাস জবা ঠিক, মোনোডেলফাস জবা এটা ঠিক। ডায়াডেলফাস কুমড়ো না, এটা ভুল। কিন্তু কারণ ডায়াডেলফাস কি, ডায়াডেলফাস হচ্ছে তোমার মটর বা অপরাজিতা, বকফুল, মটর, অপরাজিতা, এরা কিন্তু ডায়াডেলফাস দেখায়। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার, বাকি সব ঠিক, ওটাই ভুল। 11 দাগের কি বলছে, ড্যাশ ইজ দ্য অ্যাস্টিভেশনের ঘূর্ণন, অর্থাৎ এই কেবল পাপড়িগুলি, অর্থাৎ এমন ভাবে যে অ্যাস্টিভেশনে যে কোনো ফুলের বৃত্তাংশ বা দলমণ্ডলগুলি এমন ভাবে নিজেদের মধ্যে সজ্জিত করে রাখে যে দলাংশগুলি তারা গায়ে গায়ে টাচ করে, পরবর্তী প্রান্ত স্পর্শ করে, কিন্তু কখনো তারা একে অপরে ওভারল্যাপ করে না। অর্থাৎ তারা পাশাপাশি টাচ করছে কিন্তু ওভারল্যাপ করছে না। এইরকম যদি হয় যে দলাংশ বা বৃত্তাংশগুলি পাশাপাশি স্পর্শ করছে কিন্তু একে অপরে ওভারল্যাপ করছে না, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় ভালভেট। আর এর উদাহরণ কি না, ভালভেট এবং
আকন্দ, আকন্দ কিন্তু ভালভেটের উদাহরণ। তাহলে 11 এ ইজ দ্য রাইট অ্যান্সার। একটি সরল পাতাকে একটি যৌগিক পত্রক থেকে যার উপস্থিতিতে তুমি আলাদা করতে পারবে। তো আমরা আগেই বলেছি এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো নাও, এটা যদি একটা পাতা হয়, এটা একটা সিম্পল লিফ, আর এটা একটা কম্পাউন্ড লিফ। তো এই কম্পাউন্ড লিফ, সিম্পল লিফের একটাই ফলক দেখা যায়, কিন্তু কম্পাউন্ড লিফ এই যে বড় ফলক, সেই ফলকটা কিন্তু অনুফলক বা পত্রকে রূপান্তরিত হয়েছে ছোট ছোট। তাহলে সিম্পল লিফের ক্ষেত্রে অনুফলক দেখা যায় না বা পত্রক দেখা যায় না, আর কম্পাউন্ডে যায়। তাহলে বলছে এবং অনেকগুলি, এবং সিম্পল লিফের ক্ষেত্রে একটাই পত্র ফলক, এর ক্ষেত্রে অনেকগুলি অনুফলক বা পত্রক দেখা যায়। তাহলে 12 এ ইজ দ্য রাইট অ্যান্সার, পত্রকের সংখ্যা। এরপরে দেখো, প্রদত্ত চিত্রে একটি একবীজপত্রী উদ্ভিদের মূলের, এখন একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ, তো একদম উপরে যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা কি না, সেটা হচ্ছে মূলরোম। মূলের পর বি যেটা, সেটা হচ্ছে এপিব্লেমা, মূলের ত্বক। তারপরে সিটা হচ্ছে কর্টেক্স, ডিটা হচ্ছে এন্ডোডার্মিস, ইটা হচ্ছে পেরিসাইকেল মানে বাইরের দিকে, একদম ভিতরে এফ যেটা হচ্ছে পিথ, জি হচ্ছে ফ্লোয়েম, এফ এইচ মেটাজাইলেম, আর আই প্রোটোজাইলেম। তো মনে রাখবে, আমরা একটা জিনিস তোমাদের বলে দিয়েছিলাম যে প্রোটোজাইলেম সব সময় পরিধির দিকে মানে বাইরের দিকে, এটা রুটের ক্ষেত্রে হয়। তাহলে এইটা কিন্তু দেখো এ এবং সি দুটো অপশনই ঠিক, তাহলে এ বা সি এর মধ্যে যে কোনো একটা হবে, এ এবং সি যে কোনো একটা হবে। এরপর দেখো 14 দাগের কি বলছে, ইন্টারক্যালেটেড ডিস্ক। তো ইন্টারক্যালেটেড ডিস্ক একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এটা হচ্ছে হার্ট মাসেলের দুটি মানে মাসেলের যে বিভিন্ন মাসেল থাকে, সিঙ্গেল সিঙ্গেল মাসেল, তাদের মধ্যে কানেকশন ইন্টারকালেক্টেড ডিস্ক। তো ইন্টারকানেক্টেড ডিস্ক বা কালেক্টেড ডিস্ক এটা একমাত্র পাওয়া যায় হৃৎপেশিতে। সর্পিলাকার ফাইলোটক্সিটে প্রতিটি পর্বে পাতার সংখ্যা। দেখো তোমরা একান্তর পত্রবিন্যাস দেখেছো, সেখানে এই সাইডে একটা নোট থেকে একটাই পাতা, একটা নোট থেকে একটাই পাতা, দেখো সাপের মতো এইদিকে 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 এইদিকে। তাহলে এই একান্তর পত্রবিন্যাসকে বলা হয় সর্পিলাকার ফাইলোট্যাক্সি। তাহলে সর্পিলাকার ফাইলোট্যাক্সিতে প্রতিটি পর্বে পাতার সংখ্যা 1। সব থেকে নরম প্রাণীকলা, সব থেকে নরম প্রাণীকলা হচ্ছে ব্লাড। তরুণাস্থি নরম, কিন্তু মাঝে মধ্যে শক্ত হয়ে যায় আর কি। 17 দা কি বলছে, হৃৎপিণ্ডের পেশিগুলির কঙ্কাল পেশি থেকে আলাদা। মনে রাখবে, হৃৎপিণ্ডের পেশি হচ্ছে অনৈচ্ছিক, মানে আমাদের ইচ্ছার দ্বারা কন্ট্রোল বা নিয়ন্ত্রিত হয় না, কিন্তু কঙ্কাল পেশি কিন্তু কন্ট্রোল করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়। তাহলে দেখো বাকি অপশন, মসৃণ তো হবে না, ঐচ্ছিক তো ঐচ্ছিক তো হবে না, অরেখো এটাও হবে না, তাহলে স্বরেখো। দেখো স্বরেখো কিন্তু হার্ট মাসেলের ক্ষেত্রে বা হৃৎপেশিতে কিন্তু স্ট্রিয়াটেড বা রেখা দেখা যায়, আবার কঙ্কাল পেশিতেও দেখা যায়, কিন্তু কঙ্কাল পেশি ঐচ্ছিক আর হৃৎপিণ্ডের পেশি অনৈচ্ছিক, এটা হচ্ছে মূল পার্থক্য। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 17। 18 দাগের কোশ্চেন, অস্থি পেশির সঙ্গে কিসের দ্বারা যুক্ত থাকে। দেখো অস্থি পেশির সঙ্গে যুক্ত থাকে তোমরা জানো সবাই, টেন্ডন। 17 সি টেন্ডন। কিন্তু যদি লেগামেন্ট বলতাম তাহলে বোন টু বোন, বি টু বি, বোন টু বোন মাঝখানে এল, এটা হচ্ছে লিগামেন্ট। কিন্তু এখানে বলেছে বোন আর লিগামেন্ট, বা অস্থি এবং লিগামেন্ট বা পেশি, এই পেশি এবং অস্থি, তাহলে সেই ক্ষেত্রে টেন্ডন। এবার দেখো 19 দাগের কি বলছে, ব্যাঙের ডিমের আচ্ছাদন হিসাবে জেলি কোথায় জমা হয়। দেখবেন, ব্যাঙ যখন ডিম পাড়ে তখন ওর ডিম্বনালী থেকে যখন ডিমগুলি আসে, এবং যেহেতু এদের বহিঃনিষেক হয়, তাহলে ডিমগুলি জলে থাকবে। তাহলে জলগুলি যদি একটা জেলি বা আঠালো আকৃতির এদি পর্দা দিয়ে ঢাকা না থাকে, তাহলে কিন্তু সহজেই ডিমগুলো এদিক ওদিক চলে যেতে পারে, বা ডিমগুলি শিকারী প্রাণীরা নষ্ট করে দিতে পারে। সেই জন্যে ব্যাঙ যখন ডিম পাড়ে তখন ওই অভিডাক বা ডিম্বনালী থেকে একটা জেলি লাইক সাবস্ট্যান্স তৈরি হয়, যেটা ডিমের উপরে একটা হালকা কভার বা আস্তরণ তৈরি করে ডিমটাকে বাইরে বার করে আনে, যাতে করে ডিমটা সহজে নষ্ট না হয়ে যায়, বা শিকারী প্রাণী যদি ধরেও সেটা অত্যন্ত স্লিপি হওয়ার কারণে শিকারী প্রাণীর হাত থেকে বেরিয়ে বা মুখ থেকে বেরিয়ে যায়। তাহলে
ডিম্ব নালীতে যখন ডিমটা আসে তখনই কিন্তু ডিমে এই জেলিটা লেগে যায়। তাহলে 19-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। 20 কি বলছে, বিডার্স ক্যানেল পাওয়া যায়। তো বিডার্স ক্যানেল তো সবাই জানো তোমরা, বিডার্স ক্যানেল অ্যাকচুয়ালি এটার পুং জননতন্ত্রের অংশ, কিন্তু যখন স্পার্মটা তৈরি হয়, যখন এসে জমা হয় বৃক্কের মধ্যে একটা বা কিডনির মধ্যে, ওদের ব্যাঙের বৃক্কে বিডার্স ক্যানেল থাকে, যার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি স্পার্মটা এসে তোমার ইউরিনো জেনিটাল ট্রাক্টে যুক্ত হয় বা এসে পড়ে। তাহলে বিডার্স ক্যানেল কোথায় পাওয়া যায়? ব্যাঙের বৃক্কে। 21-এর কি বলছে, 21-এর দেখ কোশ্চেন, গ্লাইকোসাইডিক বন্ধনী তোমরা জানো যে কার্বোহাইড্রেটকে জুড়তে গেলে মাঝখানে গ্লাইকোসাইডিক বন্ড লাগে। তাহলে 1-3 কোথায় আছে দেখো, 1-3 1-3 1-3 একটাতেই আছে, বাকিগুলো মিলিয়ে নাও। পেপটাইড বন্ধনী প্রোটিন মানে বি, না দেখো গন্ডগোল আছে। গ্লাইকোসাইডিক বন্ধনী পলিস্যাকারাইড A3 B1, না এটা তো হবে না। স্টার বন্ধনী ফসফোডাইস্টার, তো ফসফোডাইস্টার বন্ধনী পলিনিউক্লিওটাইড দেখা যায় C1 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 কোথায় আছে? এটাতে C1, এটাতেও C1। তারপরে কি পেপটাইড বন্ধনী, এটা তো একদম কনফার্ম প্রোটিন, তাহলে B4 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 কোনটাতে আছে দেখো, B4 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 B, দেখো B4, তাহলে এ হবে 3, গ্লাইকোসাইডিক বন্ধনী 3 ঠিকই আছে, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার, হবে না বি। 21-এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোন অঙ্গাণুটি আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক বহন করে? এটা একদম সহজ, লাইসোজোম, আত্মঘাতী থলি বলা হয়। 23-এর দেখের কোশ্চেন কি বলছে দেখো, নিম্নলিখিত সংকেতটি কোন জৈব অণু? দেখো ডিএনএ এর মধ্যে পিউরিন এবং পিরিমিডিন দেখা যায়, সেই পিউরিনের মধ্যে কি কি ছিল? অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পিরিমিডিনের মধ্যে সাইটোসিন এবং থাইমিন। সেখানে আমরা ইউপ্যাক নামকরণ করিয়েছিলাম ক্লাসে, যে ইউপ্যাক নামকরণ এগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমি দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে 6 অ্যামাইনো পিউরিন, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 6 অ্যামাইনো পিউরিন ইউপ্যাক নামকরণ, আর 6 অ্যামাইনো পিউরিন এই ইউপ্যাক নামকরণ অ্যাডেনিনের, তাহলে অ্যাডেনিন ইজ দ্য রাইট অ্যান্সার। 24-এর দাগের কি বলছে, প্রদত্ত বিবৃতিগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। বিবৃতি 1, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট হলো অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। একদম ঠিক, যেহেতু মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ, তাই এরা অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বলা হয় বা সেলফ অটোনোমাস। বিবৃতি 2, এদের নিজস্ব ডিএনএ ও রাইবোজোম আছে। একদমই তাই, তাহলে অপশন দেখো, অপশন দুটোই ঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর কারণ, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। একটি কোষে এস দশায় 20টি ক্রোমোজোম ও 20 পিজি ডিএনএ আছে। মিওসিস বিভাজনের পর অপত্য কোষে ক্রোমোজোম ও ডিএনএ, দেখো একটি কোষে ক্রোমোজোম কত? 20টা। ডিএনএ কটা? ডিএনএ পরিমাণ কত? 20। এখন এটা যখন বিভাজিত হবে, মিওসিস মানে কি? মিওসিস 1 আর মিওসিস 2, তাহলে হ্রাস বিভাজন হয়ে গেল, তাহলে এখানে ক্রোমোজোম এন হয়ে গেল, ডিএনএও কি এন, ডিএনএও কি 10। আবার এটা মিওসিস 2 কমপ্লিট করলে কি হবে? সমবিভাজন মানে আবার এন, প্রত্যেক এন এর মধ্যে কি ক্রোমোজোম এন মানে হাফ, মাতৃকোষের হাফ, আর ডিএনএও হাফ, তাহলে 10 আর 10, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 25-এর এ, 10-10। নিম্নলিখিত কোন যৌগটি মেটাবোলাইট, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে কিছু সেকেন্ডারি মেটাবোলাইট আছে যেগুলি বিভিন্ন ওষুধের কাজে লাগে, যেমন এর ক্ষেত্রে ভিনব্লাস্টিন ও কার্মিন, ভিনকার্মিউন, এগুলি কিন্তু ক্যান্সার রোগে কিন্তু অত্যন্ত কাজে লাগে, কারণ এই সমস্ত সেকেন্ডারি মেটাবোলাইটগুলি এরা কোষ বিভাজনে বাধা দেয়, বেমতন্তু তৈরিতে বাধা দেয়, যার ফলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হতে পারে না। তাহলে 26-এর
26-এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। 27-এর দাগের কি? কোষ পর্দায় সবচেয়ে বেশি লিপিড। দেখো কোষ পর্দায় সাধারণত আমরা জানি যে কোষ পর্দার মধ্যে বিশেষ করে আমরা যখন কোষ পর্দা পড়ি তাহলে আমরা আরবিসি বা লোহিত রক্তকণিকার কোষ পর্দাটাই মোটামুটি পড়ি বা ওটা নিয়ে আমাদের কাজ করতে হয়। তাহলে আরবিসির মধ্যে দেখি যদি 50% যে কোনো প্লাজমা পর্দার মধ্যে 50% লিপিড আর 50% থাকে প্রোটিন, কিন্তু আরবিসির ক্ষেত্রে 40% লিপিড আর 50% কিন্তু প্রোটিন, এটা কিন্তু ব্যতিক্রম, কিন্তু ম্যাক্সিমাম কোষ পর্দাতে 50-50 থাকে। তো এই ক্ষেত্রে যেটা কোষ পর্দার মধ্যে যে লিপিডটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে ফসফোলিপিড। তাহলে 27-এ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 28-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, মিওসিস কোষ বিভাজনে মেটাফেজ 1 ও মেটাফেজ 2 এর পার্থক্য। মেটাফেজ 1 ক্রোমাটিড। দেখো আমি এখানে একটা জিনিস বলে দিই, বেসিক একটা জিনিস বলে দিই তোমাদের, মনে রাখবে ক্রোমোজোম ভাগ হয়, এটা এই শব্দটা সবসময় মনে রাখবে। ক্রোমোজোম মানে সমস্ত ক্রোমোজোম একে অপরের থেকে আলাদা হয় অ্যানাফেজ 1-এ, আর ক্রোমাটিড বা সেন্ট্রোমিয়ার এইটা আলাদা হয় অ্যানাফেজ 2-তে। মনে থাকবে অ্যানাফেজ 1-এ সমস্ত ক্রোমোজোম আলাদা হয়, অ্যানাফেজ 2-তে সেন্ট্রোমিয়ার এবং ক্রোমাটিড আলাদা হয়। তো এই ক্ষেত্রে দেখো এখানে মেটাফেজের কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা অ্যানাফেজ হবে। তো অ্যানাফেজ হলে দেখো মেটাফেজ 1-এ ক্রোমাটিডের পৃথকীকরণ না, ক্রোমাটিডের পৃথকীকরণ সবসময় 2-তে হবে, সবসময় 2, কখনো 1-এ হবে না। সেন্ট্রোমিয়ার এবং ক্রোমাটিডের বিভাজন সবসময় 2-তে হবে, 1-এ একমাত্র সমস্ত ক্রোমোজোমের বিভাজন। অপশন বি দেখি, মেটাফেজ 1-এ ক্রোমোজোম পৃথকীকরণ কিন্তু মেটাফেজ 2-তে ক্রোমাটিডের পৃথকীকরণ, এইটা হতে পারে এবং এটাই হবে। এটা বাকিগুলো দেখো ভুল আছে সব। তাহলে বি, তাহলে 28-এর বি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মতে অ্যানাফেজ 1-এ ক্রোমোজোমের পৃথকীকরণ কিন্তু মেটাফেজ 2-তে এই অ্যানাফেজ 2-তে ক্রোমাটিডের পৃথকীকরণ হয়, এটা ঠিক হবে। তাহলে 28-এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোষ পর্দার গঠন অধ্যয়নের জন্য সর্বোত্তম উপাদান হলো, দেখো এটা সব থেকে ইম্পর্টেন্ট, আমরা বলেছি কিছুক্ষণ আগেই, আরবিসি লোহিত রক্তকণিকা। অ্যামাইলোপ্লাস্ট, ইলাইলোপ্লাস্ট, অ্যালিউলোপ্লাস্ট কার অন্তর্গত? দেখো এগুলি সব কিন্তু প্লাস্টিড মানে বর্ণহীন প্লাস্টিড, মানে অ্যামাইলোপ্লাস্ট কার্বোহাইড্রেটকে মানে স্টোর করে, ইলাইলোপ্লাস্ট লিপিডকে স্টোর করে, অ্যালিউলোপ্লাস্ট, তাহলে এরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি লিউকোপ্লাস্ট, মানে যারা বর্ণহীন কিন্তু খাবার স্টোর করে। তাহলে 30-এর সি ইজ দ্য রাইট অ্যান্সার, লিউকোপ্লাস্ট। বাকিটা দেখো 31 কি বলছে, অ্যাডিনোসিন, গুয়ানোসিন, থাইমিডিন, ইউরিডিন, সাইটিডিন। দেখো এগুলি কি? অ্যাডিনোসিন মানে জানো, অ্যাডিনোসিন মানে হচ্ছে পেন্টোজ সুগারের সঙ্গে যদি অ্যাডেনিন যুক্ত হয় তাহলে এই ঘটনাকে বলা হয় অ্যাডিনোসিন। দেখো এর মধ্যে ফসফেট নেই, তাহলে যারা অ্যাডিনোসিন হবে তারা কিন্তু সব উইদাউট ফসফেট, আর উইদাউট ফসফেট আমরা জানি নিউক্লিওসাইড। তাহলে আর দেখো পরবর্তীকালে অ্যাডিনাইলিক অ্যাসিড মানে এর সঙ্গে ফসফেট যোগ হয়ে গেছে, তাই হয়ে গেছে অ্যাসিড। তাহলে হয়ে গেল কি? তাহলে নাইট্রোজেনাস বেস, সুগার আর ফসফেট, এটা হলো নিউক্লিওটাইড। তাহলে কি হবে অ্যান্সার? না বি, নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড। 32-এর কি বলছে, মিওসিসে ক্রসিং ওভার কোন পর্যায়ে ঘটে? সবাই জানো তোমরা, প্যাকাইটিন। মিওসিস 1-এর দীর্ঘতম দশা, তো মিওসিস 1-এর দীর্ঘতম দশা হচ্ছে প্রোফেজ 1, ম্যাক্সিমাম সময়টা এখানেই নিয়ে নেয়। চৌত্রিশের দাগের কোশ্চেন কি বলছে দেখো, তার আগে একটা বলছে, তোমার স্কুলের ল্যাবরেটরিতে তোমার শিক্ষক মহাশয় তোমাদের ডিএনএ পৃথকীকরণের প্র্যাকটিক্যালটি করে দেখালেন। তিনি একটি পাতাকে মার্টার বা প্যাস্টেল ভালো করে গুঁড়ো করে তারপর সেটিতে কাপড় কাচা ডিটারজেন্ট মেশালেন, এরপর তাতে সেলুলোজ উৎসেচক দিলেন, তারপর কিছু পেঁপে টুকরো তাতে মেশালেন, অতঃপর তাতে আরএনএজ উৎসেচক দিলেন এবং বরফ ঠান্ডা ইথানল দিলেন, ডিএনএ কে পৃথকীকরণ করলেন। এটা একটা তোমার এক্সপেরিমেন্ট, ডিএনএ কিভাবে আইসোলেশন করতে হয় আমরা ল্যাবে করেছি ব্যানানা থেকে। তো সেখানে আমরা দেখেছিলাম ডিটারজেন্ট ব্যবহার করেছিলাম। তো অ্যাকচুয়ালি আমি বিভিন্ন কাজ বলে দিই, যেমন সেলুলোজ ব্যবহার করেছি কি, আমরা যেহেতু উদ্ভিদ নিয়েছি তার কোষ প্রাচীর থাকে, তাই কোষ প্রাচীরটা কিন্তু ওই সেলুলোজ ব্রেকডাউন করে দেয়। দ্বিতীয়ত আরএনএজ মানে কি,
আরএনএ যদি ওর মধ্যে কোনো, আমরা যেহেতু ডিএনএ আইসোলেশন করতে চাই, তো যদি আরএনএ থেকে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। এরপর ডিটারজেন্টের কাজ কি? ডিটারজেন্ট দিলে কি হয়, ওই যে উদ্ভিদ কোষটা আমি ডিটারজেন্টে দিয়ে পেস্টেল মানে অ্যাকচুয়ালি মিক্স করলাম বা চাপ দিলাম, তখন ওই উদ্ভিদ কোষের যে সেল মেমব্রেন বা সেল ওয়াল যাই বলো না কেন, সমস্ত সব ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায় ওই ডিটারজেন্টের কারণে, যার ফলে সহজেই ডিএনএ বাইরে বেরিয়ে আসে। তাহলে 34 এ কি বলছে, পাতার নমুনাটিতে জীবাণুমুক্ত করা, না না জীবাণুমুক্ত করার জন্য নয়। কোষের কোষ প্রাচীর ভেঙে যাওয়া অংশগুলি আলাদা করার জন্য না। কোষ প্রাচীর ভাঙার জন্য, কোষ প্রাচীর ভেঙে যাওয়ার পর অংশগুলি আলাদা করার জন্য নয়। ডিটারজেন্টে লাইপেজ উৎসেচক থাকে, কিন্তু সেটা কোষ পর্দাকে দ্রবীভূত করে না। তাহলে নিউক্লিয়াস বাদে বাকি সব অঙ্গাণুকে দ্রবীভূত করে, ঠিক। অর্থাৎ একটা কোষের মধ্যে নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি যা যা থাকে সবাইকে ডিস্ট্রয় করে দেয় কে? ডিটারজেন্ট। তাহলে ডি। এরপরে তোমার শিক্ষক পেঁপের টুকরো, তো মনে রাখ পেঁপেতে প্যাপাইন উৎসেচক থাকে, তো ডিএনএ কে যদি আমরা আলাদা করতে চাই, তাহলে ডিএনএ এর মধ্যে তোমরা জানো হিস্টোন প্রোটিন থাকে, তো সেটাও তো একটা প্রোটিন। তাহলে সেই প্রোটিনকে ব্রেকডাউন করতে গেলে আমাদের প্রোটিয়েজ এনজাইম লাগবে, আর সেটা হচ্ছে প্যাপাইন। তাহলে পেঁপেতে প্যাপাইন উৎসেচক থাকে যা ক্রোমাটিন বস্তু থেকে হিস্টোন প্রোটিনকে দ্রবীভূত করে, ঠিক, এটা একদম ঠিক। তাহলে 35 এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, তো যদি তোমাদের কোশ্চেন ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক করো। আর এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার কমপ্লিট। নেক্সট আমরা সেকেন্ড সেমিস্টারে ক্লাস দেওয়া শুরু করব এবং এমসিকিউ দেওয়া শুরু করব। তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, অবশ্যই তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, এবং আমি আরো সুন্দর করে ক্লাস রিপ্রেজেন্ট করা যায় তার ব্যবস্থা করছি। তো আর আমাদের স্কুলের ছেলেরা তোমরা মিলিয়ে নিও যে কটা তোমাদের ঠিক হয়েছে কি হয়নি।